আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে লাইভে আসলাম একটা বিষয় নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে একটা বহুল প্রচলিত একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো রেগে গেলেন তো হেরে গেলেন কথাটা সম্ভবত বাংলাদেশে চালু করেছে বা পপুলার করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন, যারা মেডিটেশন নিয়ে কাজ করে। এরাই সম্ভবত 1980 বা 90 দশকের থেকে কথাটা চালু করে, রেগে গেলেন তো হেরে গেলেন। এখন কথাটা কতটুকু সত্য? রেগে গেলেন তো হেরে গেলেন নিয়ে একটা খুব মজার একটা গল্প প্রচলিত আছে। গল্পটা এরকমের যে এক রাজা তার মেয়েকে রাজকন্যাকে বিয়ে দিবেন। এখন পাত্র পছন্দ করার জন্য একটা খেলার আয়োজন করছে। আসলে প্রথমে হচ্ছে বিয়ে দিবেন এটা ঘোষণা করছেন যে একমাত্র রাজকন্যাকে বিয়ে দিলে রাজ্য এবং রাজকন্যা দুই পাবে, যে বিয়ে করবে যে রাজপুত্র। তো একটা খেলার এই ঘোষণা শোনার পরে দেখা গেল বিভিন্ন রাজ্য থেকে অনেক রাজপুত্র এসে হাজির হয়েছে। এখন এখান থেকে তো বাছাই করতে হবে, তাই না? আবার রাজকন্যারও পছন্দের বিষয় আছে। তখন রাজকন্যা একটা শর্ত দিল। শর্তটা হচ্ছে যে আমি একটা খেলার আয়োজন করব, সেই খেলাটাতে যে জিতবে তাকেই সে বিয়ে করবে, সেই রাজকন্যা বিয়ে করবে। তো খেলাটা কি বললো যে পরের দিন সবাইকে একটা নির্দিষ্ট স্থানে আসতে বলল। পরের দিন সেই নির্দিষ্ট স্থানে যাওয়ার পর দেখা গেল বেশ বড় একটা বিল বা পুকুর অথবা দিঘি এরকমের কিছু একটা। তো ওটার পারে সবাইকে দাঁড় করালো। রাজকন্যা বলল যে এই দিঘিটা সাঁতরে যে পার হতে পারবে, সবার প্রথমে যে ওপারে যেতে পারবে সেই বিজয়ী, এবং তাকেই সেই রাজকন্যা বিয়ে করবে। ফলে রাজ্য এবং রাজকন্যা দুটোই সেই রাজপুত্রের হবে। তবে এখানে একটা তবে আছে, একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে ওই দিঘিটার ভেতরে অনেকগুলো কুমির আছে, এবং সেই কুমির অনেক দিন যাবৎ অভুক্ত, না খাওয়া। সে স্বাভাবিকভাবেই এই কুমিরের ভেতর থেকে যে পার হয়ে ওপারে যেতে পারবে সবার প্রথমে, তাকেই রাজকন্যা বিয়ে করবে। তো রাজকন্যার এই বক্তব্য শেষ হতে না হতে দেখা গেল একজন ঝাঁপায়া পড়ল, এবং সে সাঁতরায় মোটামুটি খুব দ্রুত সাঁতরায় ওপারে উঠে গেল। উঠে সে, এখন তো সবাই খুব খুশি, এই বিজয়ী লোক পাওয়া গিয়েছে, বিজয়ী রাজপুত্র পাওয়া গিয়েছে, যার সাথে রাজকন্যার বিয়ে হবে এবং রাজ্য এবং রাজকন্যা দুটোরই মালিক হয়ে যাবে সেই রাজপুত্র। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। রাজকন্যাও খুশি, সে তার পছন্দের লোক পেয়ে গেছে। এরকম সাহসী সুপরিচিত একটা মেয়ে চায়। কিন্তু ওই রাজপুত্র হঠাৎ করে রেগে গেল। সে রেগে গিয়ে বলল, আরে রাখো তোমার রাজকন্যার রাজত্ব, আগে বলো আমাকে কে ধাক্কা দিল। এখন এই কথাটা বলার মাধ্যমে সেই রাজপুত্র মুহূর্তে জিরো হয়ে গেল। একটু আগে কিন্তু সে হিরো ছিল, ঘটনাচক্রে সে হিরো হয়ে গেছে। তাকে যেই ধাক্কা দেখ, সে যদি বিষয়টা চেপে যেত যে না, সে সাতরাই ওপারে উঠছে, সাহসী পুরুষ, তাহলে সে রাজকন্যাও পেয়ে যেত, রাজত্বও পেয়ে যেত। কিন্তু সে রেগে যাওয়ার কারণে হলো কি, রাজত্বও পেল না, রাজকন্যাও পেল না। এখন এখান থেকেই এটা একটা গল্প, অবশ্যই সত্যি কোনো ঘটনা নয়, এটা একটা প্রচলিত গল্প।
কিন্তু এই গল্পটা থেকে আমরা দেখি যে আসলে রাগ আমাদের কি পরিমাণ ক্ষতি করে। এবং আমাদের যদি ব্যক্তিগত জীবনে দেখি, পারিবারিক জীবনে দেখি, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক কিংবা রাষ্ট্রীয়, সব জায়গাতেই আমরা দেখব এই রাগের কারণেই আমাদের পতন হয়। জীবনের যত ভুল সিদ্ধান্ত আমরা রাগের মাথাতেই নেই। আপনি চোখ বন্ধ করে একটু ভাবেন যে আপনার জীবনে যতগুলো ভুল ডিসিশন আছে সবগুলোই আপনি রাগের মাথায় নিয়েছেন। আমার জীবনেও অনেক আছে, আমি চেষ্টা করব সেগুলো শেয়ার করার। আমি যেহেতু আজকে থেকে ভাবতেছি প্রতিদিন বা দু একদিন পর পর লাইভে আসব, কারণ আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, সেটা নিয়ে আমি কাজ করব। সেটা মূলত সেটার পণ্য বিক্রির জন্যই আমাকে লাইভে আসতে হবে। তো সেই লাইভে এসে গল্প করব, গল্পে গল্পে বেচা কেনা। তখন হয়তো আমার কিছু ঘটনা আমি বলবো, যে ঘটনায় দেখা যাবে যে রাগ করে আমিও আসলে জীবনে কত কিছু ক্ষতি করছি। তো এখন এই যে গল্পটা বললাম যে রাজপুত্র রাগ করে, সে ঘটনাচক্রে হিরো ছিল, কিন্তু রাগ করে সে আবার মুহূর্তে জিরো হয়ে গেল এবং রাজত্ব এবং রাজকন্যা দুটোই হারালো। এবং এরকম ঘটনা আমাদের জীবনে বহুত আছে। তো আমরা যদি মাথা ঠান্ডা রাখি, রাগকে নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পারবো। এখন এই রেগে গেলেন তো হেরে গেলেন, এই বিষয়টা নিয়ে আমার ছোট্ট একটা পণ্য আছে। আমার একটা টি শার্ট আছে, এই যে রেগে গেলেন তো হেরে গেলেন। এই যে রেগে গেলেন তো হেরে গেলেন। টি শার্টটার দাম খুব বেশি না, মাত্র 350 টাকা। কেউ চাইলে কিনতে পারেন। এটা আমি নিজেও ব্যবহার করি, এই যে, কারণ আমারও প্রচুর রাগ। একসময় অনেক রাগ ছিল, এখনো আছে কম। এটা মানে চাইলেই নিয়ন্ত্রণ করা যায় না যে আমি সকালে বলবো যে না আমি আর রাখবো না, সন্ধ্যার সময় আমি একেবারে ঠান্ডা হয়ে যাব। বিষয়টা এমন না, এটা দীর্ঘ সাধনার ব্যাপার, অনেক সময় লাগে। কিন্তু আপনি যদি উইলিংলি আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি ধীরে ধীরে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন। আমার বাসায় সবাই এখন বলে যে সাগরের আগে সেই রাগ কোথায় গেল। লিটারেলি আগে আমার প্রচুর রাগ ছিল। ইভেন এরকম ঘটনাও আছে যে আমার প্লেটে যদি খেতে বসছে, যেমন আমি ছোটবেলার ঘটনা বলি, তখন আমি সম্ভবত ক্লাস 3-তে পড়ি। তো গ্রামের বাড়ি থেকে আমাদের বাসায় বেড়াতে আসছে আমার সেজ ফুফু এবং তার মেয়ে, ফুফাতো বোন। ফুফাতো বোন তখন অলমোস্ট ক্লাস 7 বা 8-এ পড়ে, মানে আমার চেয়ে বয়সে বড়। তো আমি স্কুল থেকে এসে দেখি যে আমার ফুফাতো বোন আমার প্লেটে খেতে বসছে। মানে ইনস্ট্যান্ট আমি রেগে গেলাম, প্লেট ভাঙচুর, বোনকে মারধর, সে আমার বড় বোন, তারপরে মারধর, মানে আমার প্লেটে কেন খেতে বসছে। তো সেই ঘটনাগুলো এখনো বলে আমার আত্মীয় স্বজন, আমার সেই বোন বলে, আমার ফুফু যতদিন বেঁচে ছিল ততদিন বলছে, আমার মাও বলে। সেই লেভেলের রাগ নেই। আমি আমার চেয়ে বয়সে বড় আমার মামা খালাদের ধরে মারতাম, রাস্তায় রাস্তায় দৌড়াইতাম। আমার এরকম আমার খালা আছে, সে এখনো আমার বাসায় আসলে এই ঘটনা বলে যে ছোট সময় তুই আমার খালের ওই পারে দাঁড়া করায় রাখছিস, মানে। এবং আমাকে ভয়ও পেত তারা খুব, কারণ আমার এত বিশ্রী রকমের রাগ ছিল যে আমাকে সবাই ভয়ও পেত। বাট এটা তো আসলে ঠিক না। তো সেই রাগ এখন আসলে নেই আমার। তারপরও হয় মাঝে মধ্যে, হয় না তা না। এই 8-10 দিন আগেই এরকম একটা ঘটনা ঘটে গেছে এক রিক্সাওয়ালার সাথে। হ্যাঁ, ছাত্র জীবনে অনেক রিক্সাওয়ালার সাথে রাগারাগি করেছি, মারামারি পর্যন্ত করছি, কিন্তু সেগুলা নিয়ন্ত্রণ করতে করতে এখন আর এগুলো আমি করিই না। প্রয়োজনে তাকে 2 টাকা বেশি দেবো, চলে আসবো, অথবা তার রিক্সাতেই আমি উঠবো না। তো ঘটনা চক্রে এই 8-10 দিন আগের ঘটনাই, সেদিন আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো 30 টাকার ভাড়া, উনি 50 টাকা চেয়ে বসছে। তো তখনও আমি রাগি নাই, আমি তাকে শুধু বলছি যে আপনাকে 50 টাকা না, আমি আপনাকে 100 টাকা দিব, কিন্তু আপনি আমাকে বুঝায়া বলেন কেন দিব।
আপনি যে 30 টাকার ভাড়া 50 টাকা চাইলেন, কেন চাইলেন সেটা শুধু বুঝাইয়া বলেন, প্রয়োজন আমি 100 টাকা দিব। তখন সে বলতেছে বুঝাইতে তো যাইতে পারবো না, 50 টাকা ভাড়া 50 টাকাই দিবেন। তখন আমি একটু রাগ করছি, রাগ করে আমি একটা গালি দিয়ে ফেলছি তাকে, এবং তার রিক্সাটা মানে তার গায়ে আমি হাত দিই নাই, তার রিক্সাটা আমি ধাক্কা দিয়ে সরাই দিছি যে আপনি এখান থেকে যান, এখানে দাঁড়াতে পারবেন না। পরে অবশ্য এটা নিয়ে সেদিন রাতে এবং আর তারপরে আর 2-3 দিন আমার খুব মানে নিজের ভেতরে খুব খারাপ লাগছে যে আমার এটুকুও করা উচিত হয় নাই। কারণ পরের যে রিক্সাটাতে আমি গেছি সেই রিক্সা আমার কাছে 40 টাকা চেয়েছে, নর্মালি ভাড়া 30 টাকায়, সে 40 টাকা চেয়েছে। এবং আমি যাওয়ার পরে বুঝলাম যে না, আসলে অনেকখানি ঘুরে যেতে হয়েছে, কারণ নর্মালি যে রাস্তায় আমরা আসা যাওয়া করি সে রাস্তাতে অনেক জ্যাম ছিল, তাই অনেক ঘুরে যাওয়ার কারণে আমি পরবর্তীতে ওই রিক্সাওয়ালাকে কিন্তু আমি উইলিংলি 50 টাকা দিয়েছি। উনি কিন্তু আমার কাছে 40 টাকা চেয়েছিল, কিন্তু আমি যাওয়ার পরে তাকে 50 টাকা দিছি। জাস্ট এই কথাটাই আমি আগে রিক্সাওয়ালাকে বলেছিলাম যে আপনি আমাকে বুঝা বলেন যে কেন আপনাকে 50 টাকা দিব। কিন্তু উনি যখন একটু তেরামি করলো, বললো যে বুঝাইতে তুঝাইতে পারবো না, 50 টাকাই দিতে হবে, তখন আমি একটু রেগে গেছিলাম। যাই হোক, পরে এটা নিয়ে আমার খুব অনুশোচনা হয়েছে আমার নিজের ভেতরে। প্রায় 3-4 দিন আমি এটা নিয়ে খুব অনুতপ্ত ছিলাম। সো আশা করবো ভবিষ্যতে এরকমের কাজ আমি আর করব না, মানে আরো সাবধান হতে হবে আমাকে। এই জন্য এই যে রেগে গেলেন তো হেরে গেলেন টি শার্টটা নিজেই পরে ঘুরি। আমি কখনো রেগে গেলে আমার আশপাশের লোকজন আমাকে মনে করায় দেয় যে তুমি তো এই টি শার্ট পরে ঘোরো, তাইলে তুমি রাগ করো কেন। যাই হোক, এখন রেগে গেলেন তো হেরে গেলেন। টি শার্ট যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, মূল্য মাত্র 350 টাকা। এখন আমি তো বলছি যে গল্পে গল্পে বেচা কেনা করবো, তাই না? শুধু যে প্রোডাক্ট বেচবো তা না, গল্প করব। এখন একটা ঘটনা বলি। সেটা হচ্ছে, যেমন ধরেন একটা প্রশ্ন আছে যে রেগে গেলেন তো হেরে গেলেন। আমি এই প্রশ্নের উত্তরটা একটা বই থেকে দিব, এটা আমার লেখা না, আমি এত জ্ঞানী ব্যক্তিও না যে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো, বাট আমি একটা বই থেকে ঘটনাটা বলবো। রেগে গেলেন তো হেরে গেলেন কথাটা প্রচার করছে কোয়ান্টাম ফাউন্ডেশন, যারা মেডিটেশন নিয়ে কাজ করে, এবং কথাটা খুবই সত্যি। আপনার জীবনের সব ভুল ডিসিশনগুলো আপনি রাগের মাথায় নিয়েছেন, এটা আমি লাইভের শুরুতেই বলেছি। এবং এটা নিয়ে আমার প্রোডাক্ট আছে, রেগে গেলেন তো হেরে গেলেন নিয়ে আমার টি শার্ট আছে, এটাও আমি কিছুক্ষণ আগে দেখালাম, আবার দেখাই। এই যে রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এই টি শার্টের সাইজ হচ্ছে মিডিয়াম, লার্জ, এক্সেল, ডাবল এক্সেল পর্যন্ত আছে। এখন বেচা কেনা প্রসঙ্গ থেকে সরে আসি। রেগে গেলেন তো হেরে গেলেন কথাটা বলা খুব সহজ, মানাটা কি খুব সহজ? একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে সব সময় কি রাগ দমন করা যায়? কেউ যখন খারাপ ব্যবহার করে বা অন্যায় সুযোগ নিতে চায় তখন কি শান্ত থাকা সম্ভব? আসলে এটা খুব বড় একটা প্রশ্ন। আসলেই সম্ভব না, আবার সম্ভব। আসলে সম্ভব না কেন বললাম, কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা, আমাদের নর্মাল জীবনে আমরা খুব প্রোঅ্যাক্টিভ, তো মানে খুব দ্রুত আমরা রিয়াকশন করে ফেলি, মানে সরি, আমরা খুব রিয়াক্টিভ, প্রোঅ্যাক্টিভ না, আমরা খুব রিয়াক্টিভ। কেউ কিছু বললে খুব দ্রুত রিয়াকশন করে ফেলি। এই কারণে আমাদের জন্য এটা কঠিন। বাট আপনি যদি প্রোঅ্যাক্টিভ হন তাহলে আপনার জন্য সহজ। কিভাবে সহজ? প্রশ্নটা আমি আবার বলি, তারপর উত্তরটা দিচ্ছি। সব সময় কি রাগ দমন করা যায়? কেউ যখন খারাপ ব্যবহার করে বা অন্যায় সুযোগ নিতে চায় তখন কি শান্ত থাকা সম্ভব? উত্তরটা হচ্ছে অবশ্যই সম্ভব। কারণ খারাপ ব্যবহার বা অন্যায় সুযোগ গ্রহণের প্রতিবাদে আপনিও যদি খারাপ ব্যবহার করেন বা রাগারাগি করেন তাহলে আপনি নিজেকে তার স্তরেই নামিয়ে নিলেন। আর ক্রোধ দিয়ে বা উন্মত্ততা দিয়ে কখনো অন্যায়ের প্রতিকার করা যায় না। কারণ ক্রোধ বা উত্তেজনা একজন মানুষের স্বাভাবিক বিচার বুদ্ধি নষ্ট করে দেয়। সে তখন ভুল সিদ্ধান্ত নেয় বা ভুল কাজ করে।
এবং হয়তো শত্রুর পাতা ফাঁপি পা দেয়। কারণ রাগ এমন একটি বিধ্বংসী আবেগ যা সুনামির মতো সবকিছুকে ভাসিয়ে নিয়ে যায়। তাই কেউ খারাপ ব্যবহার করলে বা অন্যায় সুযোগ নিতে চাইলে প্রথমত শান্ত থাকতে হবে এবং ঠান্ডা মাথায় কৌশল ভাবতে হবে। আর এই পরিস্থিতি থেকে শিক্ষা নিতে হবে যাতে ভবিষ্যতে তা এড়ানো যায়। এমনকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করলেও যে শান্ত থাকা যায় সে উদাহরণ ধর্মীয় মহামানবরা দিয়ে গেছেন বারে বারে। যেমন মহামতি বুদ্ধ, যীশু খ্রিস্ট বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা কখনো বিরুদ্ধবাদীদের অন্যায় আচরণে ক্ষুব্ধ হননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে ধর্মপ্রচার করতে গিয়েছিলেন তখন তায়েফবাসীরা পাথরের পর পাথর মেরে তাকে রক্তাক্ত করেছিল, কিন্তু তারপরও তিনি তাদের ক্ষমা করেছেন, তাদের কল্যাণের জন্য প্রার্থনা করেছেন। অন্যের উপাস্যকে গালি দিতে তিনি নিষেধ করেছেন, কারণ তখন আমার উপাস্যকে পাল্টা গালির জন্য দায়ী হব আমি। কাজেই ধর্মীয় দৃষ্টিতেও রাগ নিন্দনীয় এবং বর্জনীয়। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সব সময় মনে রাখতে হবে যে রেগে গেলাম তো হেরে গেলাম, কারণ যুগে যুগে দেশে দেশে যে ব্যক্তি বা জাতি রেগে গেছে তারাই পরাজিত হয়েছে, যারা ঠান্ডা মাথায় কাজ করেছে তারাই জয়ী হয়েছে। এখন রেগে গেলেন তো হেরে গেলেন সবচেয়ে লেটেস্ট উদাহরণ আমাদের দেশে গত বছরের জুলাই আগস্টে একটা কোটা আন্দোলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেগে গিয়ে উল্টাপাল্টা কথা বলে তার পতনই সে ত্বরান্বিত করছেন। উনি ঠান্ডা মাথায় বিষয়টাকে হ্যান্ডেল করতে পারতেন, কিন্তু সেটা না করে উনি জনগণের উপরে অন্যায় আচরণ করছেন, ছাত্র জনতার উপরে অন্যায় আচরণ করেছেন। এবং যখন আপনি ভুল করবেন, ভুলের পর ভুল করে যাবেন, একটার পর একটা অন্যায় সিদ্ধান্ত নেবেন। সুতরাং ফল যা হবার তাই হবে। আপনি যখন ভুলের পর ভুল করতে থাকবেন আপনার পতন হবে। আচ্ছা, এখন এই যে আমি যে প্রশ্নের উত্তর বললাম, এটা তো আমি বলেছি এটা আমার নিজের না, এটা হচ্ছে যে হাজারো প্রশ্নের জবাব, এটা প্রথম পার্ট। এই বইটাও কোয়ান্টাম ফাউন্ডেশন থেকেই বেরিয়েছে। এখানে রাগের উপরে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আপনারা চাইলে বইটা সংগ্রহ করতে পারেন। এটা কোনো বিজ্ঞাপন না, জাস্ট আমি যে বই থেকে রেফারেন্স দিলাম সেই বইটা আপনাদেরকে দেখালাম। এরপরে আর একটা প্রশ্নের উত্তর পড়ি। রেগে গেলাম তো হেরে গেলাম জেনেও রাগ দমন করতে পারি না। রাগের কারণ যখন ঘটে তখন সবকিছু ভুলে যাই। ক্রোধে উন্মত্ত হয়ে